শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়েছে। পায়রা এবং মোংলা সমুদ্র বন্দরে 7 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ। কাল সন্ধ্যার পর উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড়। ঝড় মোকাবেলায় এরই মধ্যে উপকূলীয় জেলাগুলোতে প্রস্তুতি নেওয়া হয়েছে। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগুনে পুড়ে যাওয়া মার্কেটের জায়গায় আজ 10 তলা বিপণী বিতান সহ 4টি প্রকল্পের ভিত্তি স্থাপন করেন তিনি। বক্তব্যে আরও বলেন, বিএনপি দেশকে সন্ত্রাস এবং অস্ত্র চোরাচালানির দেশে পরিণত করেছিল, আওয়ামী লীগ এসে তা বন্ধ করেছে। কলকাতায় নিহত এমপি আজিমের খণ্ডিত মরদেহ উদ্ধারে চলছে অভিযান। এ ঘটনায় সেখানে গ্রেফতার কসাই জিহাদকে নিয়ে স্থানীয় পুলিশ চষে বেড়াচ্ছে কলকাতার বিভিন্ন এলাকার জলাশয়। এদিকে ঢাকায় গ্রেফতার থাকা 3 জন জানিয়েছে, আনারকে হত্যা করতে আগেও 2 বার পরিকল্পনা হয়েছিল। মামলা তদন্তে কলকাতা যাচ্ছে ডিবির একটি দল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বঙ্গোপসাগর সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রিমেলে পরিণত হয়েছে। সন্ধ্যা 6টার দিকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে পায়রা এবং মোংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা 6টায় পায়রা সমুদ্র বন্দর থেকে 365, মোংলা থেকে 405, কক্সবাজার থেকে 400 এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 455 কিলোমিটার দূরে ছিল। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সন্ধ্যার দিকে ভোলা, পিরোজপুর, পটুয়াখালী সহ উপকূলীয় বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। হালকা বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাতেও। ঘূর্ণিঝড়টি ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে। কাল সন্ধ্যার পর এটি আঘাত হানতে পারে চট্টগ্রাম, খুলনা এবং বরিশালের উপকূলে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বেশিরভাগ জায়গায় কাল থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে সামনের কয়েকদিন তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় এরই মধ্যে উপকূলীয় এলাকায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। রাতে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আমাদের উপকূলের সমস্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং উপজেলা জেলার সমস্ত প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীর, স্বেচ্ছাসেবক, রেডক্রস, সিপিবি সহ সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে অনতিবিলম্বে সমস্ত উপকূলীয় মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমরা যখন এটা মহাবিপদ সংক্ষেপে কালকে ভোর নাগাদ দেখা দেওয়ার সম্ভাবনা, তখন আপনার 8 থেকে 10 ফুট আপনার জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং যদি সেটা জোয়ারের সময় থাকে এবং সেটা আরও বেশি মাত্রায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মার্কেট করে দেওয়া হচ্ছে। ব্যবসা শুরুর জন্য আরও সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন ইবতেসাম নাসিম। 2023 সালের 4 এপ্রিল বঙ্গবাজারে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ক্ষতিগ্রস্ত হন 2961 জন ব্যবসায়ী। এবার সেখানে হতে যাচ্ছে 10 তলা বিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান, যেখানে পুনর্বাসন করা হবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। এর পাশাপাশি ঢাকা দক্ষিণে নির্মাণ করা হবে রায়ের বাজার স্লুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত 5 কিলোমিটার 8 সারির সড়ক ও কামরাঙ্গীর চর থেকে পোস্তাগোলা পর্যন্ত ইনার সার্কুলার রিং রোড, যার নাম দেয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি। এছাড়াও ধানমন্ডি লেকের পাড়ে স্থাপিত হবে নজরুল সরোবর। হাতে নেওয়া হয়েছে শহীদ হোসেন সোহরাওয়ার্দী শিশু পার্ক আধুনিকরণ প্রকল্প।
বঙ্গবাজারে এই 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোপণ করেন একটি নিম গাছের চারা। ঢাকার অভিভাবক হিসেবে তার কাছে ঢাকার চাবি হস্তান্তর করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নতুন প্রকল্পগুলো স্মার্ট বাংলাদেশ গড়তে বিশেষ ভূমিকা রাখবে বলেন মেয়র। আপনার দিক নির্দেশনায় উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী বুদ্ধিদীপ্ত স্মার্ট ঢাকা আমরা গড়ে তুলব। পুরনো ঢাকার সাথে নারীর টান আছে উল্লেখ করে এই জনপদের উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। কিছুক্ষণ আগেই আপনারা জানেন যে মার্কেটটা উদ্বোধন করলাম। এটা হয়ে গেলে পরে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিবেশে আপনারা আপনাদের ব্যবসা চালাতে পারবেন, সেই ব্যবস্থাটা আমরা করেছি। আর মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ইতিমধ্যে এখন আমি সরাসরি সব কিছু অনলাইনে পাঠিয়ে দিই বিকাশের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে আর্থিক সহায়তা তখন আমরা দিয়েছি। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি দেশকে সন্ত্রাস, অস্ত্র চোরাচালানির দেশে পরিণত করেছিল। আওয়ামী লীগ সরকার এসে তা বন্ধ করে। এই দেশটা তো তারা কোথায় নিয়ে গিয়েছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরা কারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি। ওয়ার্ড কমিশনারদের উপর অর্পিত দায়িত্বকে সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দিয়ে পার্কগুলোকে দখলমুক্ত, সংস্কার ও পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। সব ধর্মের মূল কথা মানব কল্যাণ, আর এজন্য সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দুপুরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় বৌদ্ধ সহ অন্য ধর্মানুসারীদের কল্যাণ ও সুরক্ষায় সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে তারা সচেষ্ট। দেশের অগ্রযাত্রায় তার সরকারের অবদান নিয়েও কথা বলেন তিনি। যে সকল ধর্মের যে মূল কথা মানব ধর্ম, মানব কল্যাণ, যে কথা গৌতম বুদ্ধ বলে গেছেন, নিজের জীবনে সেই সুখ স্বাচ্ছন্দ্য সব বিসর্জন দিয়ে তিনি ত্যাগ করে মানব কল্যাণের কথা বলে গেছেন। সেই শুধু বাংলাদেশ না, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই কল্যাণ হোক। আজকে গৌতম বুদ্ধের এই জন্মতিথি আমি সেই কথাটাই বলে শেষ করছি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করতে আগেও 2 বার পরিকল্পনা করেছিল খুনি। গ্রেপ্তার আসামিরা রিমান্ডে গোয়েন্দাদের কাছে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। মাহমুদুল হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ভারতে খুন হওয়া ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ উদ্ধারে কলকাতার বিভিন্ন খালে তল্লাশি চালাচ্ছে সেখানকার পুলিশ। গ্রেফতার হওয়া কসাই জিহাদকে নিয়ে কলকাতার ভাঙড় এলাকার কৃষ্ণমাটি সহ আশপাশের এলাকা চষে ফেলেছে তারা। এদিকে এই হত্যাকাণ্ডের জড়িত 3 আসামিকে 8 দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদের প্রথম দিনে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তারা। প্রথমে বাংলাদেশে হত্যা করার চিন্তা থাকলেও পরে মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন ভারতে হত্যার পরিকল্পনা করে ঢাকার গুলশানে বসে। তারা কিন্তু শুধুমাত্র 30 তারিখ গেল 10 তারিখের পরে এই প্ল্যান না, তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও 2 বার প্ল্যান হয়েছে। নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে। সেই প্ল্যান তারা কিন্তু আমাদের আনার সাহেবও গিয়েছেন দেশে, ওই দেশে, এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন। কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটা বাস্তবায়ন হয় নাই। তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে। ঠিক কি কারণে আনারকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত নয় গোয়েন্দারা। তবে তারা মনে করছেন পূর্ব শত্রুতা, এলাকার আধিপত্য এবং ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হয়েছেন তিনি। এসব বিষয় মাথায় রেখে তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না, প্রথম তাকে হানি টেপের মতোই তাকে ভয় দেখাবে, তাকে নোট ছবি, তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে
তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে, অর্থাৎ তার কাছ থেকে, তার ইন্ডিয়া যে বন্ধুবান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে গণ্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহীন। এই হত্যাকাণ্ডের তদন্তে ভারতীয় পুলিশের একটি দল গতকাল এসেছে ঢাকায়, জিজ্ঞাসাবাদ করছে রিমান্ডে থাকা আসামিদের। এছাড়াও শীঘ্রই ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে গোয়েন্দাদের একটি দল ভারত যাবে। সেই প্ল্যান তারা। মাহমুদুল হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের অভিযোগ, ডিম ব্যবসায়ী সমিতি এবং আড়তদারদের কারসাজিতেই এই পরিস্থিতি। আরো জানাচ্ছেন তাবাসসুম আহমেদ। বাংলাদেশে প্রতিদিন ডিমের চাহিদা প্রায় 4 কোটি। মাসখানেক আগেও প্রতিটির দাম ছিল গড়ে 10 টাকা, যা হয়েছে এখন 13 টাকা। এই হিসেবে ডিমের বাজার থেকে প্রতিদিন 12 কোটি টাকা অর্থাৎ 30 দিনে 360 কোটি টাকা অতিরিক্ত মুনাফা করা হয়েছে, এমন অভিযোগ বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। গত এক মাসে প্রায় 360 কোটি টাকা প্রান্তিক খামারিদের লস গুনতে হয়েছে। ডিমের ভিতরে 400 কোটি টাকাও হয়নি সিন্ডিকেটে। পোল্ট্রি ফিড আর মুরগির বাচ্চায় কিন্তু 5000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। দাম নির্ধারণ করেন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিম সিন্ডিকেট এবং কর্পোরেটের দৌরাত্ম্য বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। ডিমের বাজারে অস্থিরতার জন্য তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতিকে দায়ী করছে তারা। যেভাবে একটি ডিমের উৎপাদন করো 9.5 টাকা থেকে 10.5 টাকা, সেখানে আমাকে বিক্রি করতে বাধ্য করে 60 টাকায়। আবার ডিমটা হঠাৎ করেই কিছুদিনের ব্যবধানে 13 টাকা হয়ে যায়। এই অস্থিরতা কেন? এই সিন্ডিকেটকে ধরতে হবে এবং এই সিন্ডিকেটের সাথে যুক্ত আছে প্রধানত আপনার পোল্ট্রি ফিড এবং মুরগির বাচ্চা সিন্ডিকেটে যুক্ত কর্পোরেট কোম্পানিগুলো এবং বাজার অব্যবস্থাপনার সুযোগ নিয়ে এই ডিম সমিতিগুলো সারা দেশব্যাপী একইভাবে তারা বাজার নিয়ন্ত্রণ করেন। এদিকে এই সকল অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছে তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি। 1 তারিখ থেকে কথা আমাদের নামে ক্লেম করছে, এটা সম্পূর্ণ ভুল। তেজগাঁতে মাত্র 15 থেকে 16 লক্ষ ডিম বিক্রি করা হয়। 4 কোটির উপরে ডিমের 15-16 লাখ ডিমে কি 4 কোটি ডিমে নিয়ে ইয়ে করতে পারে? উনি তো কোনো পোল্ট্রি নেতাই না, ওনার পোল্ট্রি কোথায়? ওনার পোল্ট্রি তো নাই। বারবার বাড়ির তেজগাঁ ডিমে ক্লেম করতেছে উনি অযথা। উনি প্রমাণ দেখা কোথায়, তেজগাঁ সমস্যাটা কোথায়? পোল্ট্রি অ্যাসোসিয়েশনের আরও অভিযোগ, সিন্ডিকেট করে মুরগির বাচ্চা বিক্রিতে কর্পোরেট কোম্পানিগুলো এক মাসে প্রায় 1300 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। পাশাপাশি পোল্ট্রি ফিডের বাজার থেকে তুলে নিয়েছে প্রায় 4000 কোটি টাকা। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। খাদ্য, ওষুধ এবং মুরগির বাচ্চার দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় পাবনায় হুমকিতে পড়েছে পোল্ট্রি শিল্প, যার প্রভাবে ব্যাপকভাবে উৎপাদন কমার পাশাপাশি অস্থির হয়ে ওঠে ডিম এবং মুরগির বাজার। প্রতিনিধি শহীদুল ইসলামকে সঙ্গে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। জেলার খামার সমৃদ্ধ শঙ্করপুর গ্রামের মুরগির খামারি সুজন মিয়া 15,000 মুরগির ধারণ ক্ষমতার এ খামারে নানা প্রতিকূলতায় বর্তমানে মুরগির সংখ্যা কমে দাঁড়িয়েছে 2000-এ। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে কিনতে পারেননি মুরগির বাচ্চা। সেই সাথে খাদ্যের মূল্য বৃদ্ধি ও বৈরী আবহাওয়া সহ নানা কারণে বেড়ে গেছে উৎপাদন ব্যয়। যে উৎপাদন করতেছি তার চাইতে আমাদের খরচটা বেশি হয়ে যাচ্ছে। আমাদের এখানে ক্যাপাসিটি 15,000, বর্তমানে এখন 2000 মুরগি নিয়ে পড়ে আছি, কারণ বাচ্চা পাচ্ছি না, বাচ্চার দাম অতিরিক্ত বেশি। একই চিত্র মালিগাছা, মালঞ্চি, মাহমুদপুর, ফকিরপুর সহ খামার প্রধান বিভিন্ন গ্রামে। গত মাস থেকে এ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আবহাওয়া চরম উষ্ণ থাকায় মারা গেছে অনেক মুরগি। এছাড়া খাদ্য ও ঔষধ ব্যবসায়ীদের একচেটিয়া বাজার নিয়ন্ত্রণের কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে খামারিরা। এই যে খাদ্যর ফিটের ব্যবসা করে তারা সিন্ডিকেট করে এই ছোট খামারি যারা আছে এদের কিন্তু একদম শেষ করে দিয়েছে। আমাদের থেকে যারা নিয়ে যায়, ঠিক আছে, তারা তো ঊর্ধ্ব দামে বিক্রি করে, এই দোষ তো খামারির না। খামারের এ ব্যবসায়িক মন্দার প্রভাব পড়েছে খুচরা বাজারে। উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, এক মাসের ব্যবধানে মুরগি ও ডিমের দাম বেড়েছে অস্বাভাবিক। প্রোডাকশনটা কমে গেছে, এর কারণে ডিমের দামটা বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে নিম্ন ও মধ্য আয়ের ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে ডিম ও মুরগির দাম। এক মাসের ব্যবধানে ডজনে ডিমের দাম বেড়েছে 30 টাকা, ব্রয়লারের দাম কেজি প্রতি 50 আর সোনালির দাম বেড়েছে 70 টাকা। মুরগির অস্বাভাবিক দাম গরিব মানুষের কিনে খাওয়া অসম্ভব।
স্থানীয় ভোক্তা অধিকার অধিদপ্তর জানায় উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে ঊর্ধ্বমুখী মুরগি ও ডিমের দাম, তবে যৌক্তিক মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণেও কাজ করছে এ দপ্তর। খামারি পর্যায়ে আসলে 9 টাকার উপরে বিক্রি হবে, এটাই আসলে ধাতব্য। তবে ক্ষেত্র বিশেষে যখন দেখা যাচ্ছে যে 11 টাকায়ও ডিম বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে আসলে আমরা তদারকিটা আরও জোরদার করেছি, সেক্ষেত্রে আমরা তাদের আইনের ব্যবস্থা গ্রহণ করছি। জেলার পোলট্রি শিল্প রক্ষা, ডিম এবং মুরগির দাম স্থিতিশীল রাখতে খাদ্য, ঔষধ ও মুরগির বাচ্চা সিন্ডিকেট ভাঙার দাবি স্থানীয় পোলট্রি খামারিদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। কবিকে শ্রদ্ধা জানাতে তার সমাধিতে ভোর থেকে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। মাহমুদ কমলের রিপোর্ট। উচ্চাটন মন ঘরে রয়ে না পিয়া মোর। প্রিয়ার ভালোবাসার টানে তার উচ্চাটন মন রয়নি ঘরে, ছুটে গেছেন দূর দীপবাসিনীর কাছে। প্রিয়ার খোঁপায় পড়িয়েছেন তারার ফুল, রেখে গেছেন লাল টুকটুক বউয়ের আলতা পায়ের চিহ্ন, বাজিয়েছেন মধুর বাঁশরি। নজরুল বাংলা সাহিত্যের এমন এক কবি যার বিচরণ নেই এমন ক্ষেত্র খুঁজে পাওয়া মুশকিল। অগ্নিবীণা, সঞ্চিতা, বিষের বাঁশি ও কুহেলিকার রচয়িতা সেই দুখুমিয়ার আজ জন্মজয়ন্তী। ভোর থেকেই ফুলে ফুলে ভরে ওঠে তার সমাধি। শ্রদ্ধা জানায় কবির পরিবার সহ নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠন। জন্মদিনে সরকারি ছুটির আবেদন নজরুল পরিবারের। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটির ডাক ঘোষণা করা হোক, সেটা এখনো হয়নি। দুর্গমগিরি কান তারা মোর দুস্তর পাড়া 12 হয়ে এই গানটি যেন জাতীয় পর্যায়ে ব্যবহার করা হয়। শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। রাজনৈতিক ইস্যুতে দুপক্ষই দেয় পাল্টাপাল্টি বক্তব্য। বিএনপির পৃষ্ঠপোষকতা, বাংলাদেশের কিছু সাম্প্রদায়িক অশুভ শক্তি, এরা তৎপর সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। আজও আমরা গণতন্ত্র হারা, অধিকার হারা। প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে নজরুলের কবিতা, গান, তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদেরকে উদ্বুদ্ধ করছে। আজকের বিদ্যমান এই যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদেরকে প্রতিবাদ করতে। জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে দেশব্যাপী চলছে নানা আয়োজন। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে 1 ঘন্টার বেশি সময় বন্ধ থাকার পর রাজধানীতে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়েছে। সন্ধ্যা 7টার দিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। এই সময় বিভিন্ন স্টেশনে আটকা পড়েন যাত্রীরা। পরে রাত 8:15টায় ট্রেন চালু হলে সবাই গন্তব্যের পথে রওনা দিতে পারেন। এমআরটি পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহমুদ খান বিভিন্ন গণমাধ্যমকে জানান, বৈদ্যুতিক বিভ্রাটের কারণে মেট্রো রেল হঠাৎ বন্ধ হয়ে গেলে সচিবালয় এবং উত্তর স্টেশন সহ কয়েকটি স্টেশনে ট্রেন আটকে থাকে। এ সময় টিকিটের টাকা ফেরত নেন অনেক যাত্রী। ভারতীয় লোকসভা নির্বাচনের 6ষ্ঠ দফায় আজ ভোট হয়েছে 58টি আসনে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে ভোট গ্রহণ হয় সন্ধ্যা 6টা পর্যন্ত। দিল্লির 7টির মধ্যে সবকটিতে ভোট হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিজয়ের ধারা অব্যাহত রাখতে চান। বিপরীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, দিল্লিবাসী এবার বিজেপিকে গ্রহণ করবে। দিল্লি ছাড়াও পশ্চিমবঙ্গের 8, উত্তরপ্রদেশের 14, হরিয়ানার 10, বিহারের 8, ওড়িশায় 6 এবং ঝাড়খণ্ডের 4টি আসনে ভোট হয়েছে আজ। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু এবং কাশ্মীরের একটি আসনেও ভোট নেওয়া হয়েছে। 1 জুন 7ম পর্যায়ের ভোট শেষ হবে। 4 জুন ভোট গণনা শেষে ফলাফল প্রকাশের কথা। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাগরে ঘূর্ণিঝড় রেমাল, পায়রা ও মোংলায় 7 এবং চট্টগ্রাম ও কক্সবাজারে 6 নম্বর বিপদ সংকেত। আঘাত হানবে কাল, উপকূলীয় জেলাগুলোতে প্রস্তুতি। বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের আরও সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। 10 তলা বিপণী বিতান সহ 4 প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন।
এমপি আজিমের খণ্ডিত দেহ উদ্ধারে কলকাতার বিভিন্ন জলাশয়ে তল্লাশি, আগেও 2বার হত্যার পরিকল্পনা হয়েছিল বলছে পুলিশ। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।